শেখ হাসিনা পতনের পর বিপদে আওয়ামী লীগের অতি উৎসাহী অধিকাংশ নেতাকর্মী, সেই সাথে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও আছেন বিপাকে। আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি, সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব। জানুয়ারি মাসে ছাত্রলীগ ফিরে আসবে, কিভাবে আসবে? ছাত্রলীগের কি মাঠে আসা আবার সম্ভব? সেই প্রতাপ, সেই হারানো গৌরব, সেই ঐতিহ্য নিয়ে দর্শক শ্রোতা পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানার চেষ্টা করব কোন প্রক্রিয়ায় কিভাবে ছাত্রলীগ মাঠে ফিরতে চাইছে, ঔদো সেটি সম্ভব কিনা। কারণ ছাত্রলীগের শীর্ষস্থানীয় সকল নেতাকর্মী এখন পলাতক। আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ 6 দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মুক্তিযুদ্ধ, ছাত্রলীগের ছিল এক অনন্য সাধারণ ভূমিকা। সেই ছাত্রলীগ, হ্যাঁ সেই ছাত্রলীগের কথা বলছি। কিন্তু আজকে 2024 জুলাই আগস্ট ছাত্রলীগের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যের পুরো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে। যে ছাত্রলীগ সর্বশেষ সুদীর্ঘ 16 বছর দুরন্ত প্রতাপে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি এলাকায়, ওয়ার্ডে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন ভারতে চলে যান, ঠিক সেই দিন থেকে ছাত্রলীগও মাঠে অনুপস্থিত। সারা বাংলাদেশের ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী উধাও, অনেকেই গা ঢাকা দিয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কাউকেই মাঠে পাওয়া যাচ্ছে না। ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক, যারা একসময় কোথাও বের হলে হাজার হাজার কর্মী সমর্থক ঘিরে ধরত, তারা আজ পলাতক। আজ কোথাও তারা মাঠে নামতে পারছে না। ছাত্রলীগ পারবে কি জানুয়ারিতে মাঠে ফিরে আসতে? গুঞ্জন শোনা যাচ্ছে জানুয়ারিতে ফিরে আসছে ছাত্রলীগ। ছাত্রলীগ কি সত্যি সত্যি জানুয়ারিতে ফিরে আসতে পারবে, নাকি এটি একটি আওয়াজ হয়ে থাকবে? বিভিন্ন হিসাব বলছে জানুয়ারিকে ঘিরে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিভিন্ন ধরনের শখ এবং কৌশল খুঁজছে। ছাত্রলীগ পুনরায় দুর্দান্ত প্রতাপে ফিরে আসতে চায়, কিন্তু জুলাই এবং আগস্ট হাজার হাজার ছাত্র এবং গণহত্যার সাথে ছাত্রলীগের নাম জড়িয়ে গেছে। সরকারি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যে বিভিন্ন হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেইখানে উঠে এসেছে বিভিন্ন জায়গায় তাদের পাশাপাশি সরকারি ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগ ভূমিকা রেখেছে সাধারণ ছাত্রদের। আসলে বিষয়টুকু কতটুকু সত্য সময় তা বলে দেবে। তবে এখন দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ছাত্রলীগ কি ফিরে আসতে পারবে? সাধারণ ছাত্ররা কি ছাত্রলীগকে গ্রহণ করবে? দর্শক শ্রোতা, আমরা অপেক্ষা করি, দেখি কি ঘটে। ইউনূস সাহেব আজ দেশ পরিচালনা করিতেছেন। ওয়াকার সাহেব, নজরুল সাহেব, ইউনূস সাহেব, ওনাদের অদক্ষতার জন্য দেশ অগ্রসর হচ্ছে না। দেশে আজ প্রচণ্ড জ্যাম উৎখাত করতে পারতেছে না, দ্রব্যমূল্যের দাম কমাইতে পারতেছেন না। আশা করি দক্ষ ব্যক্তিদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করবেন ইউনূস সাহেব এবং তত্ত্বাবধায়ক সরকারগণ। আজ দেশের যে পরিস্থিতি, ভারতীয় আগ্রাসনের শিকার, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশে আরেকটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি পশ্চিমাদের উৎখাত করেছি মুক্তিযুদ্ধ করে। আমি এবং জিয়াউর রহমান, শেখ মুজিব, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা, খালেদ মুশাররফ, বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করেছি। দেশ শান্তিতে থাকবে, বেকারত্ব দূর হবে, দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের গরিব মানুষেরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ইউনূস সাহেব, কোনো সরকার বাংলাদেশের গরিবদের লোন দেওয়ার ব্যবস্থা করতে পারে নাই। বর্তমান ইউনূস সাহেবের অদক্ষতার জন্য বাংলাদেশ আরও বিপদের সম্মুখীন হচ্ছে। ইউনূস সাহেব মহিলাদের লোন দিয়ে একটা নোবেল পেয়েছে। আমি ইউনূস সাহেবকে বলেছি, আপনি মহিলা পুরুষ সবাইকে 5 থেকে 10 লক্ষ টাকা করে লোন দিন। বাড়ি জমি বন্ধক রেখে সহজ শর্তে লোন দিয়ে বেকার লোকগুলোকে কাজে লাগান। এই দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ইউনূস সাহেব আমার কথায় কর্ণপাত করেন নাই। আমি ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যদি আমার আদেশ নির্দেশগুলি মেনে না চলেন, ওই শেখ হাসিনার মতো আপনাকে ওই দেশে কলঙ্ক নিয়ে বিদায়ী হতে হবে। এই দেশ থেকে, ক্ষমতা থেকে বিদায় নিতে হবে আপনাকে। আমি চাই দেশ উন্নত হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক। ইউনূস সাহেব, আপনি আমেরিকার স্বার্থ নিয়ে আজ বহুত ব্যতিব্যস্ত হয়েছেন। বাংলাদেশের ঢাকা শহরে জ্যাম উৎখাত করতে পারে নাই। প্রচণ্ড জ্যামে মানুষ দিশেহারা। আমি ইউনূস সাহেবকে বলেছি,
আমি 1 সপ্তাহে ঢাকার শহর থেকে যে আমি উৎখাত করে দিব, 1 বছরে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে দিব। আমি একজন বিজ্ঞানী, আমি এমন একটা আবিষ্কার করেছি যে আবিষ্কার কাজে লাগাইলে বাংলাদেশ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ডক্টর ইউনূস স্বৈরাচারে উৎখাতে সার্থক, কিন্তু দেশ পরিচালনায় ব্যর্থ। ওনার অদক্ষতায় দেশে আজ অরাজকতার সৃষ্টি হইতেছে, দ্রব্যমূল্যের দাম বাড়িতেছে, প্রচণ্ড জ্যামে ঢাকাবাসী অতিষ্ঠ হইয়াছে। ডক্টর ইউনূস সাহেব অদক্ষতার জন্য দেশ অগ্রসর হচ্ছে না। দক্ষ ব্যক্তিদের সাথে যদি দক্ষ ব্যক্তিদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করলে ইউনূস সাহেব সরকার দেশ সুন্দরভাবে উন্নত করতে পারবে এবং দেশের মানুষ বেকারত্ব দূর হয়ে, দরিদ্রতা দূর হয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি যেই ব্যক্তি জ্ঞান বিজ্ঞানে দক্ষ, আমি বলেছি আমার সহযোগিতা নাও, ইউনূস সাহেবকে বলেছি আমার সহযোগিতা নাও, এই দেশ 1 বছরে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমি সহযোগিতা করতে চাই, আমি আবিষ্কার করেছি কিভাবে দেশকে উন্নত করা যায়, কিভাবে দারিদ্রতা দূর করা যায়। আমি প্রমাণ করতে পারি নাই, প্রমাণ করতে 50 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট লাগে। আমি আমার কোটি টাকা দামের বাড়ি জমি বন্ধক রেখে বলেছিলাম আমাকে 50 লক্ষ টাকা লোন দাও, আমি দেখিয়ে দিই কীভাবে দেশ উন্নত করতে হয়। ইউনূস সাহেব আমার কথা রাখে নাই, ইউনূস সাহেব ব্যস্ততায় থাকে, আমাকে স্মরণ করে নাই। আমি তাকে কয়েকটা পত্র দিয়েছি, আমার পত্রের উত্তর জানাই। আমি আবারও বলতে চাই, ইউনূস সাহেব আপনি আমার সহযোগিতা নিন, এই দেশ 1 বছরে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। এই দেশে একটা গরিব মানুষ থাকবে না, এদেশে বেকার থাকবে না, এই বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। আসলে দেখেন, আমি ভারতের কালকে যে সুবন্ধ কালকে বাংলাদেশ নিয়ে একটা কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, তো আমি বলবো ভারতের জনগণকে আপনারা গোবর খেয়ে বাঁচতে হবে। কারণ আপনাদের দেশে যে সরকার আছে এরা পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আধিপত্য বিস্তার করতে গিয়ে যেভাবে ব্যবসায়িক নিয়ন্ত্রণ হারাচ্ছে, এতে আপনাদের দেশের মানে আপনারা যারা কৃষক আছেন ভারতের, আপনাদের গোবর খেয়ে বাঁচতে হবে। আর কিছুদিন পর গোবরও পাবেন না। কারণ দেখেন, আপনারা কিছুদিন আগে আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি ওদেশে পেঁয়াজ আলু নিয়ে ওদেশের কৃষকরা বর্তমানে রাস্তা অবরোধ করেছে। আসলে এর জন্য ওদেশের নিরীহ কৃষকরা দায়ী না, এর জন্য দায়ী এই সুবন্ধ এবং এই ময়ূক রঞ্জনের মতো কিছু সাংবাদিক দায়ী। এবং আমি বলবো ভারতের কৃষকদেরকে বলবো, আপনারা এই ময়ূক রঞ্জন এবং এই সুবন্ধর মতো ব্যক্তিদেরকে আপনারা গণপিটুনি দেন, নয়তোবা আপনাদের গোবর খেয়ে বাঁচতে হবে। এবার আসেন, আমি ভারতের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, ওনাকে কিছু আমি কথা বলবো। আপনার পাশে যে অ্যাটম বোমাটা রাখছেন, 5 তারিখের পর থেকে আমার দেশ থেকে খুঁজে আর পাই না, যিনি দিনের ভোট রাত্রে নিয়ে দেশে সরকার হয়েছিল, ওই ব্যক্তিটারে আপনার দেশে আশ্রয় দিয়েছেন। ওই ব্যক্তির কারণে আপনি স্বৈরাচার, আপনিও স্বৈরাচার হয়ে যাবেন। কারণ আমার দেশ থেকে তো পালিয়ে আপনার কাছে যাইতে পারছে সে, কিন্তু আপনি কোন দেশে যাইবেন? আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তো সম্পর্কও ভালো না, তা আপনি কই যাবেন? কাজে আপনার শীতে যে আগুন দেবে এরকম সিচুয়েশন থাকবো না। এর কারণ হচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশে যাইতে পারবেন না। আপনার দেশের জনগণ যদি সচেতন হয়, তা আপনাকে আমার দেশের মতো যেরকম অবস্থা হয়েছে নরেন্দ্র মোদী আপনাকে ওই অবস্থা হবে। আর আপনারা বাংলাদেশ নিয়ে যেই একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন যে আমার দেশের খবর আমরা জানি না, তোমরা খবর দাও যে আরাকান আর্মি আমার দেশ দখল করবে, এই সমস্ত ভিত্তিহীন কথার মানে কি বলবো, এর কতটা মেধা শূন্য এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং ভারতের বিরোধী দলীয় নেতা যারা আছেন এদেরকে আমি বলবো, আপনার দেশে মোদির পাশে যেই পরশ পাথর আছে, ওই পরশ পাথরের তাড়াতাড়ি আপনার দেশ থেকে সরান, আমার দেশে পাঠান। সে পরশ পাথরকে আমার দেশে একটি স্বৈরাচারী জুলুমতন্ত্র যে কায়েম করছিল হাসিনা, তিনি আমার দেশ থেকে পালিয়ে আপনার দেশে গিয়েছে, তিনি এখন মোদির পাশে আছে। তো আমি বলবো, আপনি এই ব্যক্তিদের, এই যে আপনার দেশে যে ব্যক্তিটা আমার দেশ থেকে গেছে ভদ্রমহিলা শেখ হাসিনা, ওনারে অর্থ আপনার দেশ থেকে তাড়ান নাইলে আমার দেশে দেন, নয়তোবা আপনাদের অবস্থা খারাপ। কেননা ওনার মাথায় এমন পরিমাণ বুদ্ধি আছে যে একটা দেশের বিরোধী দলকে কিভাবে দমন পীড়ন নির্যাতন করতে হয় সেটা শেখ হাসিনা জানে।